সম্পর্ক, স্নেহের সম্পর্ক ছিল তার সঙ্গে। এবং এই সুযোগে আমাদের দলে একজন যোগ দিয়েছিল, তার নাম হচ্ছে আজকে আসিফ নজরুল। সে গণতদন্ত কমিশনের রিপোর্টটা এডিটের কথা বলে সে তার কাছে নিয়ে গিয়েছিল, আম্মা বিশ্বাস করে দিয়েছিলেন। তারপর রিপোর্টটা সে আটকে দেয়। আটকে দেওয়ার কারণে আমেরিকায় তার ক্যান্সার ট্রিটমেন্টের অ্যাপয়েন্টমেন্ট গুলা বারবার মিস হচ্ছিল এবং এক পর্যায়ে সারা শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়লো। শহীদ জননীর এই যে হত্যাকাণ্ড, এটা হত্যাকাণ্ডের কারণে সাথে আসিফ নজরুলও জড়িত এবং আসিফ নজরুলের সেই পুরস্কার তারা দিয়েছে 5 আগস্টের পরে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। তখনও নিয়েছিল, তিনি বিদেশে পড়ালেখার স্কলারশিপ নিয়ে সুযোগ নিয়েছিলেন, এখন তো অপদেষ্টাই হয়েছেন। জি, ঠিকই বলেছেন আপনি। সেই গাদ্দার আসিফ সারের গাদ্দারিকেও বাংলাদেশের জনগণ মনে রেখেছে। তিনি তো আর ইউনুসের মতো 85 বছর বয়সের না। পৃথিবীতে তাদের সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের জনগণের মুখোমুখি তাকে হতেই হবে, তিনি পৃথিবীর যে জায়গায় যান না কেন। আমরা দেখেছি আমার ভাবির পোলাকে কিভাবে আন্ডা দিয়ে ঢেলাইছে আমেরিকা, আমরা দেখেছি। কিন্তু তো ক্ষমতায় থাকতে যদি আন্ডা দিয়ে ঢেলায়, যখন সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে তারপরে কি দিয়ে ঢেলাবে সেটা সময় হলে বোঝা যায়। ঢিল দেওয়ার সময় পাবে না, পাবলিক পেটে পাড়া দিয়ে গোবারি করে ফেলবে, সেটা তো আমি বরাবরই বলে থাকি। এই আসিফ সারেরা এরা কিন্তু পালায় যাবে, নিশ্চিত থাকেন। এদের যখন এই তথাকথিত এই সরকারের পতন ঘটবে, এরা তো বুঝতে পারবে, কারণ জাহাজ ডুবার আগে ইন্দুর বান্দররা টের পায়, এরা পালিয়ে যাবে। দেখবেন এদের কি যদি থাকে দেশে কি পরিণতি হয়, আমরা নিজের চোখে দেখবো, স্বচক্ষে দেখবো। আমরা স্বচক্ষে দেখবো। যারা আমাদের বলে না যে তোমরা কেন আত্মগোপনে আসো, তোমরা কেন মাঠে নামো না, আমরা তখন বলবো আসো বাবা, আসো মাঠে আসো। আমরা বলবো এগুলো। একটা সুবিধা হয়েছে কি জানেন, আমার ভাবির পোলার আজকে যা যা বলতেছে, জাস্ট ক্ষমতার গণেশটা উল্টে গেলেই আমাদের কষ্ট করে গবেষণা করে বই পড়তে হবে না, লিখতে হবে না, বলতে হবে না। জাস্ট আসিফ সার কি বলেছিল, আমার ভাবির পোলা কি বলেছিল, ফ্রড মাজাহার কি বলেছিল, দৃক শহীদুল কি বলেছিল, আনু গ্যাং কি বলেছিল, কমরেড আনু বিহারি কি বলেছিল, বদরুদ্দিন ওমর কি বলেছিল, জামাত কি বলেছিল, হেফাজত কি বলেছিল, চামড়া নাইপির কে বলেছিল, বিএনপি কে বলেছিল। জাস্ট ওগুলো কাট কপি পেস্ট করে বললেও কষ্ট করে আর লেখাপড়া করতে হবে না, মেধাও খাটাতে হবে না এই সমস্ত কথা বলার জন্য। ভাই, একটা আপনি বারবার একটা করে আজকেও বলেছেন, সেটা সেনাবাহিনী ব্যারাকে ফেরত যাওয়ার পর ব্যারাকে ফেরার কোনো লক্ষণ দেখেন? শুনেন, বিলাই সহজে গাছে উঠে না আর সহজেও নামে না। তো এর জনগণ ফেরাবে একে সেনাবাহিনী। শুনেন, বালুর চরে হাগা আর শ্বশুর বাড়ি খাওয়া এত আরামের জায়গায় কোনো ঘর জামাই ছাড়ে? তাকে ঘেটি ধরে সরানো হবে। এই ওয়াকার কি এমনি যাবে? বাংলাদেশের জনগণ যদি আইয়ুব খানকে সরাইতে পারে, বাংলাদেশের জনগণ যদি পাক বাহিনীকে পরাজিত করতে পারে, আর দেশি সেনাবাহিনী ওয়াকার, দালাল ওয়াকার, বেইমান ওয়াকার, গাদ্দার ওয়াকার একে হটাতে পারবে না? 71-এ কি আমরা মোল্লাদের হটাইনি? 71-এ কি আমরা মোল্লাদের পরাজিত করিনি? 71-এ কি আমরা তার মোল্লাদের আব্বা পাক বাহিনী, পাকিস্তানি মিলিটারিদের আমরা পরাজিত করিনি? আমরাও এবারও করবো, কেন পারবো না? অবশ্যই পারবো। তারা তো সহজে যাবে না। যতক্ষণ ঘেটি না ধরা হবে তখন যাবে না। তো সোজা আঙ্গুলে ঘি উঠবে না, তখন আঙ্গুল আমরা বাঁকা করবো, এই দেশের জনগণ বাঁকা করবে। এই দেশের সেনাবাহিনী যে কত বড় গাদ্দার প্রমাণ হয়ে গেছে। এখন সেই প্রগতিশীলেরা কোথায়? চিঙ্কুবাম কোথায়? মিঙ্কুবাম কোথায়? সেই গণতন্ত্রের পাহারাদারের এখন কোথায়? সেনাবাহিনীকে কেন বলা একবারও তাদের মুখ থেকে আসলো না ওয়াকার তুমি বেড়ে যাও। আচ্ছা, এখন তো আওয়ামী লীগ নাই, এখন তো শেখ হাসিনা নাই, তারা না বলে আওয়ামী লীগ 100 বছরও আসবে না? এই চিঙ্কুবাম, মিঙ্কুবাম, শিঙ্কুবাম, জামাত, হেফাজত, তারপরে মগা মৌদুদির উম্মত যারা আছে এই দেশে, মগা মৌদুদি, বুঝতে পারছেন? এই জামাত এরা কিন্তু মোহাম্মদের উম্মত না, নবী রাসূলের উম্মত। এরা হচ্ছে জামাতের প্রতিষ্ঠাতা মগা মৌদুদির উম্মত। এই মগা মৌদুদির উম্মতেরা এত গণতন্ত্রের পাহারাদার, সাথে চিঙ্কুবাম গণতন্ত্রের জন্য ইয়ান হাই হোসেন করে গণতন্ত্রের জন্য সারা জীবন রাজনীতি করে, সমাজতন্ত্রের হাই হোসেন করে এইরকম করে গণতন্ত্রের জন্য। সেই গণতন্ত্রের পাহারাদার, সেই গণতন্ত্র এখন তারা কোথায়? সেনাবাহিনীকে বেড়াকে যাইতে পারে না কেন? এরাই না সেই লোক, এরাই তো তারা যারা বলেছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, পুলিশ হটিয়ে দেখো, পুলিশ সরায় দেখো। এখন দেখি এরা সেনাবাহিনী ছাড়া চলতে পারে না, এতই তাদের জনপ্রিয়তা। বেহেশতের টিকিট বেচা শেষ, গণতন্ত্রের জাতীয় ভাইয়া চলে এসেছে। আওয়ামী লীগ নাই, ছাত্রলীগ নাই, যুবলীগ নাই, কৃষক লীগ নাই, শ্রমিক লীগ নাই,
আওয়ামী মহিলা লীগ নাই, আওয়ামী যুব মহিলা লীগ নাই, তাহলে কার এত ভয়? কেন সেনাবাহিনী? কার জন্যে? সেনাবাহিনী রেখেছে কি জিনপরি ডরে না ফেরেস্তাদের ডরে? ঘটনা কি? দালমে কুস্তো কালা হায়, মানে এরা এত জনপ্রিয়, আওয়ামী লীগ এত মানে বিএনপি এত জনপ্রিয়, জামাত এত জনপ্রিয়, আমার ভাবির পোলারা এত জনপ্রিয়, আওয়ামী লীগ নিষিদ্ধ করেও তারা শান্তিতে ঘুমাইতে পারে না। ছাত্রলীগ নিষিদ্ধ করে এরা না বলে সব পালিয়ে গেছে, পালানোর শক্তি আর কোনোদিন আসবে না, পরাজিত শক্তি আর কি পরাজিত পলাতক শক্তি আর কোনোদিন ক্ষমতায় ফেরে না। সেনাবাহিনী কেন? সেনাবাহিনী মানে হাত পা বেঁধে আপনি বলেন ফরিদ তুমি আমার সাথে সাঁতার দাও, এই দেখো আমি আব্দুল বারি কিভাবে আমি অস্ট্রেলিয়ার সুইমিং পুলে সাঁতার কাটি, তুমি ফরিদ তো পারো না, কিন্তু আমার হাত পা বেঁধে রেখেছেন, হাত পাটা খুলে দেখেন না, আপনি তো সুইমিং পুলে সাঁতার, আমি তো যমুনা নদী পার হয়ে যাবো। তো বাংলাদেশে যারা বলতেছে হাত পা বেঁধে আওয়ামী লীগ সাঁতরাইতে জানে না, ওই ঢাকার সুইমিং পুলে সাঁতরায়, তো আওয়ামী লীগের হাত পা খুলে দেখ, ওই সুইমিং পুলে আর আগে যাবে যমুনা সাঁতরাবে, পদ্মা বামরাও এই কথা বলছে কিন্তু এখন বামপন্থীরা। হ্যাঁ, কি বলতেছে বামপন্থীরা? এই যে আওয়ামী লীগের আর কোন আসার সুযোগ নেই, আওয়ামী লীগের আসার সুযোগ নাই। এই যে এখন আমি বলতে চাই না, আমাকে বললেই বলবেন জামালপুরের গল্প করি, খালি জামালপুরের নাম নেই, জামালপুরকে প্রমোট করি। শুনে জামালপুর একটা গল্প আছে, হিয়াল, হিয়াল বুঝেন, হিয়াল মানে শিয়াল, হিয়ালে কয় গাছরা গেলে পানি উঠুক দিই শালা কাক থাকে করি, বামেরা যা বলে আওয়ামী লীগ আসবে না, বামেরা কই থাকবে? গাছরা গেলে পানি উঠলে শিয়াল কই থাকবে? এই চিন্তা করেন, একবার কাকের চিন্তা করতেছে, এক হাঁটু এক কোমর পানি হলে তো শিয়াল মইরে বোধ, আর কাক তো গাছরা গেলে পানি উঠলো 3 দিন আকাশে উড়ে উড়ে থাকবে, এনাদের পরিণতি কি হবে? বামেরা বলতে, বামেরা তো একবারও বলে না সেনাবাহিনী বেড়াকে, এন না বামেরা না তো সেনা বিরোধী, বামেরা না তো স্বৈরাচার বিরোধী, বামেরা না তো কি জলপাই রং বিরোধী, এখন বলে না কেন সেনাবাহিনী বেড়াকে কেন যায় না? কেন আমি শেখ ফরিদ সারাদিন আমাকে বলতে হয়? কেন বামের নেতা, বড় বড় নেতা, পাতি নেতা, খাতি নেতা, জাতি নেতা, বাম চিঙ্কু বাম সিংকু বাম, এগুলো বলে কেন? ও ভয় করে, সব বিপ্লবী মহান নেতা। ও এত আচ্ছা, একটা কাজ ভালো হয়েছে বুঝছেন বাড়ি ভাই, আমি আমি খুব খুশি, কারণ আগামীতে কোনোদিন বিপ্লবী সরকার আসলে সেনাবাহিনী দিয়েও চলবে, বিপ্লবী বাহিনী দিয়েও চলবে, তখন কি বলবে এই বামেরা? তখন কি বলবে জামাত? তখন কি বলবে? আগে তো পুলিশ রাখলে দোষ হইতো, এখন আর্মি রাখলেও দোষ নাই, আগামীতে আমরা আর্মি দিয়ে চালাবো, সমস্যা কি? আর্মিদের আমাদের তো টেনশন করার কিছু নাই, আর্মি তুমি কার যখন যে আমার মোল্লা, তুমি কার যখন আর্মিদের কিছু মিশন দিলে, আর এখন 2 বেলা খাবারের ব্যবস্থা করেছে শেখ হাসিনা, মাংস তখন 3 বেলা দিব আমরা, আর মোল্লাদের যে 500 টাকা দিতে মনে 1000 টাকা দিব, কিন্তু এইবার সতর্ক থাকবো আমরা, এইবার আমরা চোখ কান খোলা রাখবো যাতে গাদ্দারি না করতে পারে মোল্লার মিলিটারি, আমরা তাদের উপরে আমরা চোখ রাখবো, তাদের বিশ্বাস করবো না, তাদের বলবো দোস্তি পাকা, খরচা আপনা আপনা, মৌলবী তুমি মসজিদেই থাকো, মেম্বারেই থাকো, মিলিটারি তুমি বেড়াগে থাকো, সুদূর বুদুর করবাতে তোমাদের কিভাবে টাইট দিতে হলো আমরা জানি, আমরা শিখে ফেলেছি, এখন আমরা শিখে ফেলেছি, ঠিক আছে, আমরা সব আফ্রিকানে রেখে দেবো, বাংলাদেশ সেনাবাহিনী সব আফ্রিকা রেখে দিব, যা বাবা মিশন করে রাখা, মোল্লাদের বলবো ওয়াজ করার, শেখ হাসিনাকে যারা হত্যার চেষ্টা করছিল বাংলাদেশে পারে নাই, একটা মৃত্যুদণ্ড দিয়েছে, তারপর থামানো যাচ্ছে না, এখন দিল্লিতেও হত্যার চেষ্টা করতেছে তারা। সব চেষ্টা তো করবেই, কারণ দিল্লিতে যদি শেখ হাসিনাকে কোনো না কোনোভাবে মেরে ফেলতে পারে, আমি ওই শব্দ উচ্চারণ করলাম, ওই শব্দ উচ্চারণ করলে কপিরাইট পড়ে, তাই এটা উচ্চারণ করে মেরে ফেলা শব্দ, তাকে যদি মেরে ফেলতে পারে তাহলে এক ঢিলে তাদের 2 পাখি মারা যাবে, অর্থাৎ শেখ হাসিনাকেও শেষ করে দিল, পাশাপাশি দায়টা চাপানো যাবে ভারতের উপরে। এই সুবর্ণ সুযোগ কি তারা হাতছাড়া করতে চাইবে? এটা তারা যেমন চেষ্টা করতেছে, ভারত ওটা আগে থেকেই জানে, শেখ হাসিনাকে যেদিন না হেলিকপ্টারে উড়াই নিয়ে গেছে, ওই হেলিকপ্টার থেকেই তারা জানে যে এখন থেকে শেখ হাসিনাকে হত্যা করা পায় তারা চলবে যতক্ষণ তিনি ক্ষমতায় না ফিরবেন, বাংলাদেশে আবার প্রধানমন্ত্রী না হবেন, এই চেষ্টাটা, এই অপচেষ্টা তারা চালাবে, এটা ভারত জানে। ভারত কি বোকা? ভারতের কূটনীতি কি ওই আমার ভাবির পোলাদের কূটনীতি? ভারতের কূটনীতি কি ওই বিহারিস্তান পাকিস্তানের কূটনীতি? ওরা তো জানে, ভারত খুব ভালো করেই জানে যে শেখ হাসিনাকে যে কোনো মূল্যে হত্যা করার পায় তারা করবে। আর ভারতের ভিতরে তো প্রচুর পেয়ারা পাকিস্তানি আছে, তাদের নিজের দেশের কিছু পাকিস্তানি আছে, বাংলাদেশ থেকে জঙ্গিরা যাবে, ভিন্ন ভিন্ন দেশের গোয়েন্দা সংস্থারা যাবে তাকে মেরে ফেলতে, কারণ তাকে মেরে ফেলতে পারলে ভারতের গায়ে দোষটা চাপাই দেওয়া যাবে, এর চেয়ে আর সুবর্ণ সুযোগ তো নাই। বলবে যে এত পাহাড়ের ভিতরে কিভাবে মারা গেল, এটা বলে তার উপরে চাপিয়ে দেবে, এই চেষ্টা তো তারা করবে। আর এটা ভারতের গোয়েন্দা সংস্থাও জানে, শেখ হাসিনাও জানে, ভারত সরকারও জানে, সারা পৃথিবী জানে যে এটা চেষ্টা চলবে, কিন্তু অত নালিয়া দেশের না, এত সস্তা না।
তারপরেও বলি, যদি তারপরেও কেউ শেখ হাসিনাকে মেরে ফেলার চেষ্টা করে এবং তারা সফল হয়, তাদের উদ্দেশ্য বলতে চাই, অত নাহলে দেশের না, শেখ হাসিনা কেন, শেখ রেহানাকেও যদি মেরে ফেলো, তারপরে এই বাংলাদেশে আওয়ামী লীগকে ক্ষমতায় আসা তোমরা ঠেকাইতে পারবে না, কোনো কালেই পারবে না। বরং বরং আগের চাইতে আওয়ামী লীগের সম্ভাবনা আরো বেড়ে গেছে। এখনো বলবেন যে শেখ হাসিনাও যদি মারা যায়, শেখ হাসিনাও যদি মারা যায় বা তাদের মেরে ফেলে এমনি ক্ষমতায় আসবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, জয় তো স্ট্যান্ড বাই আছেই, সজীব আছে, জয় কিন্তু স্ট্যান্ড বাই আছে। আচ্ছা, তারপরেও যদি তোমরা চিন্তা করে থাকো, তারপরে বলে দেই, মৃত বঙ্গবন্ধু অনেক শক্তিশালী জীবিত বঙ্গবন্ধুর সাথে। আরো পরিষ্কার করে বলি, জীবিত বঙ্গবন্ধুর সাথে মৃত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক 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 বেশি শক্তিশালী। তার জন্য তোমরা এই 2026 ওয়াইসে নিষিদ্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, ছাত্রলীগ নিষিদ্ধ করো, তাদের মারো, পিটো, কাটো, জয় বাংলা স্লোগান দিলে জেলে দাও, তারপরেও তোমরা পারতেছো না শেষে সেনাবাহিনী দিয়ে তোমাদের রক্ষা করতে হয়। তার মানে কি? তার মানে বঙ্গবন্ধু আসলেই শক্তিশালী, জীবিত হওয়ার চেয়েও বেশি শক্তিশালী মৃত বঙ্গবন্ধু। তাই তোমরা কোনো অপচেষ্টা ঠেকাইতে পারো না বাংলাদেশ আওয়ামী লীগ